আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে এই চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আলাপনে সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। আজকে আমাদের আলাপনের বিষয় বাংলা ভাষা সাহিত্য চর্চা এবং আজকের প্রেক্ষিত। আমরা জানি ফেব্রুয়ারি মাস ভাষার মাস। বহু প্রাণের বিনিময়ে আমরা ফেব্রুয়ারি মাসের 21শে ফেব্রুয়ারি দিনটিকে পেয়েছি, যেটি বর্তমান সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আমাদের সবার কাছে অত্যন্ত প্রিয় এবং স্মরণীয় গৌরবোজ্জ্বল একটি দিন। আজকে আমরা ভীষণভাবে খুশি যে আমাদের মাঝে আজকে আমন্ত্রিত অতিথি হয়ে রয়েছেন রাজ্যের প্রখ্যাত সাহিত্যিক শ্রী নকুল দাস মহোদয়। স্যার, আপনাকে আলাপনে স্বাগত জানাই এবং অনেক ধন্যবাদ জানাই যে আমরা যতবারই আপনাকে আমন্ত্রণ জানাই আপনি আমাদেরকে সময় দেন এবং আপনার মূল্যবান বক্তব্য আমরা না শুধু দর্শক বন্ধুরাও শুনে অবশ্যই সমৃদ্ধ হন। তো স্যার, চলে যাব আজকে যে আমাদের বাংলা ভাষা, সেই বাংলা ভাষার একাল সেকালের পর্যবেক্ষণ নিয়ে একটুখানি যদি আলোকপাত করেন। আজ আমাদের যে মাসটি চলছে সেই মাসটি হচ্ছে ফেব্রুয়ারি মাস। আমাদের বাংলা ভাষা আজ বিশ্ব মাতৃভাষা দিবস এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে রক্ত ঝরেছিল, যারা শহীদ হয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার ভাইয়েরা, তাদের সেই রক্তপাত বৃথা যায়নি। তাই ক্রমে সারা বাংলার আন্দোলন হয়ে ওঠে, ভাষারূপ হয়ে ওঠে এবং এই ভাষাশ্রুতি প্রবাহিত হয়েই 1971 সালে বাংলাদেশ নামক একটি নূতন দেশের আত্ম উন্মোচন ঘটে। কাজেই পৃথিবীর বুকে এটা একটি নূতন ঘটনা, একটি নূতন দিক দর্শনের ঘটনা, যার জন্য 1999 সালে রাষ্ট্রসংঘ এই বাংলা ভাষাকে বিশ্ব ভাষার হিসাবে স্বীকৃতি দান করেন এবং সেই দিনটিকে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে স্বীকার করে নেন, যার জন্য আজকে শুধু আমরাই না, দেশে দেশে এই মাতৃভাষার জন্য লড়াই এবং সংগ্রাম আজকে সর্বত্র। কেন এই লড়াই? কারণ মায়ের ভাষা, মাতৃভাষা, মাতৃদুগ্ধ, এর কোনো বিকল্প নাই। অথচ আমরা জানি আমাদের এই বিপ্লব পৃথিবীতে 6000-এরও বেশি বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করেন, কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে আমরা দেখি যে এই ভাষাগুলো যখন তার প্রাণ প্রবাহ আর থাকে না, যখন এই ভাষাগুলোর কার্যক্ষমতা আর থাকে না, তখন সেই ভাষাগুলি আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে মরে যায় এবং গড়ে প্রতিদিন প্রায় 2-3টি ভাষা আমাদের সারা বিশ্বে মরে যাচ্ছে। আমাদের ভারতবর্ষের মধ্যেও 2000-এর বেশি ভাষা, সেই ভাষাগুলিও ক্রমশ আজকে মরে মরে প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এবং আমরা আজকে যে ভাষাকে নিয়ে গর্ব করি, বাংলা ভাষা, এখনও পৃথিবীর 30 কোটি লোক এই বাংলা ভাষায় কথা বলে সান্ত্বনা লাভ করেন। কিন্তু আমরা দেখছি যে আজকে সেই বাংলাদেশ যেভাবে বাংলা ভাষাকে গ্রহণ করেছে, বাংলা ভাষাকে সমস্ত কাজকর্মে ব্যবহার করার জন্য তা আধুনিক প্রযুক্তিগত দিক থেকে তারা সেই ভাষাটিকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন, এটা আর কোথাও হয়নি। আমাদের পশ্চিমবাংলাও হয়নি, ত্রিপুরাতেও হয়নি, আসামেও হয়নি। ফলে আজকে বাংলার মতন একটি সমৃদ্ধশালী ভাষা, সেই ভাষাটিও নানা দিক থেকে আজকে অবহেলার সম্মুখীন হচ্ছে
এবং সেদিক থেকে হয়তো আগামী 50-60 বছরের মধ্যে যদি এইভাবে চলে, বাংলা ভাষাও একদিন আমাদের কাছ থেকে সেই জ্বরে যেতে পারে। সেই আশঙ্কাটা আজকে অনেক মানুষই করছেন, অনেক মনীষী পুরুষরাই করছেন। সেই প্রেক্ষাপটেই আমি আজকের এই ভাষা সম্পর্কে আমার ক্ষুদ্র নিবেদনটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন যে আমাদের কোনো লোক মনে করেন যেহেতু চর্যাপদকে আমরা বাংলার প্রথম একটি সাহিত্যিক নিদর্শন হিসেবে পাই, অনেকেই মনে করেন যে না, চর্যাপদ থেকে যেন বাংলা ভাষার শুরু। একাদশ বা দশম শতাব্দীতে চর্যাপদ থেকেই বাংলা ভাষার শুরু, এটা প্রায় আমাদের দেশের অনেকেই মনে করেন। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এখান থেকে বাংলা ভাষার শুরু না, আমরা একটি বিশেষ পর্যায়ে এসে বাংলা ভাষার একটি সাহিত্য রূপ চর্যার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। তারপরে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ কীর্তন, বড়দাসের সেই শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে দিয়ে ত্রয়োদশ শতাব্দীর আরেকটি রূপ। চতুর্দশ শতাব্দীতে আমরা এসে দেখি চতুর্দশ এবং পঞ্চম শতাব্দীতে বৈষ্ণব পদাবলীর আরেকটি রূপ। আমরা দেখি মঙ্গলকাব্যের আরেক একটি রূপ। আমরা এর পরবর্তী সময়ে এসে দেখি আমাদের অনুবাদ সাহিত্যের যুগ, রামায়ণ মহাভারতের যুগ। এবং সেটা মঙ্গলকাব্যের যুগটি সে আমাদের অন্নদা মঙ্গল কাব্য দিয়ে শেষ হয় এবং সেটা 1774 সাল সম্ভবত। তো এরপরে আর মঙ্গল কাব্য আর কিছু লেখা হয়নি, যদিও সারদা মঙ্গল কাব্যটি মঙ্গল নাম দিয়ে লেখা, কিন্তু সেই মঙ্গল কাব্যের অর্থে সারদা মঙ্গল কিন্তু এক জিনিস না, সেটা অন্য রকমের। সেটা সেই বিহারীলাল চক্রবর্তী লিখেছিলেন রবীন্দ্রনাথ, যাকে সে তার কবিতার গুরুদেব হিসাবে স্বীকার করেন, কাব্যের গুরু হিসাবে স্বীকার করেন সেই বিহারীলাল চক্রবর্তী মহাশয়ের কাছে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের বাংলার ইতিহাস। কিন্তু বাংলার প্রকৃত অবস্থা আমরা দেখি যে ভার্জিলের একখানা কাব্য আছে, জর্জিকাস কাব্য, যেটা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর লেখা। অর্থাৎ যখন আমাদের দেশে সে ইংরেজরাও আসেননি এবং হরপ্পা মহেঞ্জোদারোর যে বিপুল সভ্যতা আমাদের দেশে ছিল, সেই সভ্যতার প্রায় সমসাময়িক। এবং তখনও আমাদের বাংলা ভাষার একটা বাংলা ভাষা ছিল, বাঙালি জাতি ছিল। এবং জর্জিকাস কাব্যের মধ্যে সেই ভার্জিল বাঙালির সেই কৃষ্ণসাগরের তীরে বাঙালির বীরত্ব কাহিনী বিবৃত করেছেন। তাহলে বাংলা ভাষাটা সেই আজকের ভাষা না, বাংলা ভাষার বয়স আমরা ধরি প্রায় 5000 বছরের পুরনো, যদি আমরা সেটাকে মনে করি, আরও বেশি হতে পারে। কাজে বাংলা ভাষার বয়স সেই 1100 সাল থেকে শুরু, এটা যারা ধারণা করেন এটা সম্পূর্ণ ভুল ধারণা করেন, এটা কোনো মুঠেই সঠিক না। তো একটা দীর্ঘস্থায়ী ভাষা, এবং এই ভাষাটা ভাষা মানেই নদীর ন্যায় প্রবাহিত, নদীর স্রোতের ন্যায় প্রবাহিত। এবং এটা কখনো নানা চাপের কাছে, নানা বিষয়ের কাছে নানাভাবে সেটা সেই নথি স্বীকার করে, আবার সমস্ত বাধা অতিক্রম করে সে দ্রুত বেগে ধাবিত হয়। এই নদীর সঙ্গে ভাষার একটি সামঞ্জস্য থাকে, ভাষার একটা অবস্থা সবাই স্বীকার করেন। তো সেভাবে ভাষাটা চলছিল। আমাদের দেশে ইংরেজরা যখন প্রথম আসে, ইংরেজদের হাতে এসে দেখা যায় যে আমাদের বাংলা ভাষার একটা লালন পালন শুরু হয়। এর আগে ভাষাটা যেন আমার জলের মতোই অতি সহজ, বায়ুর মতোই অতি সহজ, এইভাবেই আমরা চলছিলাম। আসলে আমরা একে চর্চা করে, সুরক্ষিত করে, তার হরফ আবিষ্কার করে, হরফ দিয়ে লিখে রক্ষা করতে হবে, সেরকম একটা চিন্তা চেতনা আমাদের মধ্যে খুব কম ছিল, বা ছিল না বললেই হয়। কারণ আমরা তো তালপাতার পুঁথিতে লিখতাম কিংবা কলা পাতায় লিখতাম, নানাভাবে আমাদের লেখা হতো। হ্যাঁ, সুতরাং তার হরফ এবং হরফকে সেই যন্ত্রায়িত করা, এই জিনিসটা কিন্তু সেই কেরি সাহেবের সেই ইয়ে থেকে শুরু হয়েছিল। সেই শ্রীরামপুরের সেই ইয়াতেই কর্মকাররাই এই বাংলা হরফগুলো সেই যান্ত্রিক রূপ দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তো যাই হোক, সো এই অবস্থার মধ্যে আমরা দেখি যে ইংরেজরা যখন ভারতবর্ষে আসলো, তো ইংরেজরা ভারতবর্ষে এসে এর মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা তো সেই 57 সালের থেকে শুরু হয়নি,
1757 অনেক আগে থেকে ইংরেজদের ব্যবসায়ী দেশে ছিল। 1757 এসে সেই সিরাজদৌল্লার সঙ্গে তাদের সেই যুদ্ধটা হলো পলাশির প্রান্তরে, যেই যুদ্ধের মধ্যে দিয়ে সিরাজদৌল্লা পরাজিত হলেন। দ্যাট ইজ বাংলার স্বাধীনতা প্রদীপ নিভে গেল, তার সঙ্গে সঙ্গে ভারতের সেই স্বাধীনতার সূর্য অস্তমিত হতে শুরু করলো, এটা আমরা জানি। তো সেই সঙ্গে সঙ্গে ইংরেজের এই যে দীর্ঘকালীন এই অবস্থানটিকে, তো তাদের ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তাদের ইংরেজি দিয়ে তো আমাদের এখানে কাজ চলে না। তো তারা এই দেশের মধ্যে এক শ্রেণীর লোক দরকার ছিল যারা কিছুটা ইংরেজি বুঝবে, ইংরেজি বুঝে বাংলার বিষয়গুলো, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো ইংরেজদেরকে বুঝিয়ে বলতে পারবে। এবং এইভাবে যারা তাদের সাহায্য করতেন, দুবাসীর কাজটা করতেন কমে বেশি, এদেরকে ইংরেজরা নানাভাবেই গুরুত্ব দিতে শুরু করলেন। এবং এর মধ্যে আস্তে আস্তে একটা অংশের বাঙালি ওরা ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেলেন। এবং আস্তে আস্তে এই যে মৎস্যদ্বী বাঙালি আমরা যাদের বলি, তো এই সময়ের মধ্যেই ইংরেজরাও একটা তাগিদ অনুভব করলেন যে তাইলে আমাদের ইংরেজি ভাষাটাকে যাতে বাংলা ভাষায় আমরা বুঝতে পারি, আর এইরকম কিছু লোক তো আমাদের তৈরি করতে হবে। সেই উদ্দেশ্যেই 1935 সালে ম্যাকলের একটি উক্তি, 1825 সালে ম্যাকলের একটি উক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছিলেন, ইট ইজ ইম্পসিবল ফর আস উইথ আওয়ার লিমিটেড মিনস টু অ্যাটেম্প্ট টু এডুকেট the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern, a class of persons, Indian in blood and colors, but English in taste, in opinion, in morals and in intellect. অর্থাৎ আমাদের এখানে এরকম একটি ক্লাসের সৃষ্টি করতে হবে যারা ভারতীয়, নামে জাতীয় যারা ভারতীয়, রঙে যারা ভারতীয়, কিন্তু তারা রুচিতে, বুদ্ধিতে এবং সবটাই হবে ইংরেজ। এইরকম ধরনের একটি ক্লাস আমাদের এখানে তৈরি করতে হবে আমাদের এই করার জন্য। সেই জন্য আমাদের যেটুকু শিক্ষা এখানে দেওয়া দরকার সেই শিক্ষাটুকুই আমরা তাদেরকে দেব। এইভাবে এখানে আমাদের এই দেশে বাংলা চর্চা শুরু হয়। আজকেও আমাদের দেশে বিদেশের মধ্যে যারা বাংলা চর্চা করেন, তার মধ্যে এই যে 30 কোটি বাঙালি আজকেও বাংলা ভাষায় কথা বলেন, তারা কোথায় আছেন? বিদেশে বাংলা চর্চা যারা করেন তাদের মধ্যে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন এ ইংরেজির পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে। বিদেশিদের মধ্যে যারা বাংলা নিয়ে বিশেষভাবে কাজ করেছেন, গবেষণা করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জেরি অ্যান্ডারসন, T.W. ক্লার্ক, কেন ব্রিস, জন বোল্টন, আদিতি লাহিড়ী অক্সফোর্ডে, উইলিয়াম রাদিচে এবং হানা রুথ টমসন। বাংলায় গবেষণার জন্য বিদেশে বিশ্ববিদ্যালয়ে গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। এই হচ্ছে আমাদের এই জায়গাগুলির মধ্যে বাংলা একটা বিশেষ স্থানে এখনো অবস্থান করছে। এই যে সিয়েরা লিওনের কথা বললাম, সেখানে 20 লক্ষের উপরে বাঙালি আছে। কাজে ইংরেজির পরেই সেখানে তাদের রাষ্ট্র চালানো আফ্রিকার একটা দেশ, সেখানে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। আপনারা হয়তো জানেন, এর মধ্যে সম্প্রতিকালে লন্ডনেও ইংরেজির পরে বাংলাকে দ্বিতীয় ভাষা রূপে গ্রহণ করা হয়েছে, শিক্ষার সেই রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এই হচ্ছে মূলত আমাদের একটা দিক। আমাদের একটি বিতর্ক আমাদের সামনে আজকে আপনারা দেখছেন। সেই বিতর্কটা হচ্ছে কি, যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজটা কি? আমাদের ভারত সরকার বলেছেন
high antiquity of its early text, recorded history over a period of 1500 to 2000 years, or both ancient literature text which considered a value available heritage by generation of speakers. The literary tradition be original and not borrowed from another speech community. The classical language being distinct from modern, there also be a discontinuity between the classical language and its later form or its offshoot. অর্থাৎ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আমরা তাদেরকেই বলবো যার বয়স 1500 থেকে 2000 বছরের পুরনো হতে হবে এবং সেই সময় থেকে ভাষাটির একটি কন্টিনিউটি থাকতে হবে, অর্থাৎ ধারাবাহিকতা থাকতে হবে এবং এটা নিজস্ব ভাষা দিয়ে পরিপূর্ণ হবে। অন্যরা কথা বলে সেই রকম ভাষার দ্বারা এটা হবে না, এবং সেটা আধুনিক ভাষার যে বর্তমান ভাষার যে একটা সে বিগত দিনের রূপ সেটা স্বীকৃত হতে হবে। এই গুণগুলি থাকলে কোনো একটি ভাষাকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হবে। এবং আপনারা জানেন সেই দিক থেকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে উড়িয়া ভাষাকে। সেদিক থেকে ক্লাসিক্যাল ভাষার 2007 সালে এই মর্যাদা দেওয়া হয়েছে তামিল ভাষাকে, 2005 সালে সংস্কৃত ভাষা, 2008 সালে তেলুগু ভাষা এবং কানাড়া ভাষা, 2013 সালে মালয়ালম এবং 2014 সালে উড়িয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল, কিন্তু বাংলাকে দেওয়া হলো না। আমরা জানি না বাংলা ভাষাকে কেন মর্যাদা দেওয়া হলো না, কারণ এই কোয়ালিটি তো বাংলার না থাকার কোনো কথা না। কারণ আমাদের যে মাগধী প্রাকৃত থেকে আমরা মনে করি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, এই তিনটি ভাষাই কিন্তু মাগধী প্রাকৃত থেকে এসেছে, সেই উড়িয়া ভাষাই হোক, অসমিয়া ভাষাই হোক আর বাংলা ভাষাই হোক। এবং আমাদের আচার্য সনীত কুমার তো পরিষ্কার করে বলেছেন যে আসামি ভাষাটা আসলে আলাদা কোনো ভাষা নয়, এটা বাংলারই একটা উপভাষা, বাংলারই একটা ডায়ালেক্ট। তিনি এইভাবেই কিন্তু বলেছেন। তো উড়িয়া ভাষাটা তারা কিছু উচ্চারণে একটু পার্থক্য করেছেন, আবার সেই কতগুলো ক্রিয়ারূপের মধ্যে একটু অন্যরকম করেছেন। অন্যথায় সবটাই প্রায় বাংলা ভাষার রূপ। তারা অক্ষরগুলিকে যেহেতু তারা কলাপাতার উপর লিখতেন, এই জন্য তাদের অক্ষরগুলি একটু ভুল করে লেখা, আর আমরা যেহেতু তালপাতায় লিখতাম এই জন্য আমাদের অক্ষরগুলি একটু অন্যভাবে লেখা। আসামের তো ভাষা সেই অক্ষরও একই রকম। কাজে এই দুটো ভাষাকে যদি দেওয়া যেতে পারে, বাংলাকে না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এই ধ্রুপদী ভাষার মর্যাদা দিলে আমাদের লাভটা কি হতো? এই ধ্রুপদী ভাষার মর্যাদা যদি বাংলা ভাষাকে দেওয়া হতো, তাহলে আমাদের লাভ হচ্ছে প্রতি বছর 2 জনকে আমাদের এই বাংলা ভাষায় যারা বিশিষ্ট স্কলার, বিশিষ্ট সেই গুণীজন, তাদের 2 জনকে আন্তর্জাতিক বিশেষ পুরস্কারে ভূষিত করা যেত। ধ্রুপদী ভাষা হিসেবে সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষতম কেন্দ্র স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অনুরোধ জানানো হবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ধ্রুপদী ভাষার বিশিষ্টজনদের জন্য কিছু পেশাগত চেয়ার সৃষ্টি করার জন্য, অর্থাৎ যিনি যে বিষয়টার উপরে সেই প্রতিষ্ঠিত সেরকম কিছু চেয়ার, যেমন বাংলা ভাষার সেই ভাষাতত্ত্বের উপরে একটা চেয়ার থাকবো, যিনি আমাদের ভাষাতত্ত্বের মধ্যে শ্রেষ্ঠ লোক তার জন্য সে একটা চেয়ার থাকবো, যিনি আমাদের সে সাহিত্যের ইতিহাসের উপরে একটা শ্রেষ্ঠ লোক এরকম একটা চেয়ার থাকবে। ওই পদগুলি থাকবে, এইগুলির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশেষভাবে টাকা পয়সা দেবে এবং এইগুলির যারা ভূষিত করবেন তারাও বাংলা ভাষাকে আরও বেশি মর্যাদাশীল করার জন্য তারা দায়িত্ব গ্রহণ করবেন, কাজ করবেন। এই হচ্ছে অবস্থা। এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু এইটাই, এর বেশি কিন্তু কিছুই না। আমি সেদিকে যাচ্ছি না। এই সম্পর্কে একটি সমালোচনা। এখন দেখা গেল যে আমাদের দেশ যখন স্বাধীন হলো, তখন প্রশ্ন আসলো যে আমাদের দেশের সেই রাষ্ট্রীয় ভাষাটা কী হবে। তো রাষ্ট্রীয় ভাষা বিতর্কে আপনারা জানেন
1913 সালে আর 1915 সালে মহাত্মা গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের রাষ্ট্রভাষা কী হবে। তিনি বলছিলেন হিন্দি। হিন্দি মানে হিন্দুস্তানি। হিন্দুস্তানে মানে না ওই যে যারা এই সমস্ত এইসব জায়গা টাকাতে বসবাস করে ইত্যাদি, এর বেশি কিন্তু তিনি বলেননি। তো কারা বসে হিন্দি ভাষা বলতে হিন্দুস্তানি বলতে আমরা যারা বুঝি উত্তরপ্রদেশ, বিহার বা এই সমস্ত কিছু জায়গা, কিন্তু উত্তরপ্রদেশে তো অনেকগুলো ভাষা, বিহারে তো অনেকগুলো ভাষা, কাজে হিন্দুস্তানি বলে তো কোনো শব্দ নেই, হিন্দুস্তানি বলে কোনো শব্দ নেই, হিন্দুস্তানি বলে কোনো ভাষা নেই। তাহলে এই যে হিন্দি, হিন্দি ভাষাটা হচ্ছে সম্পূর্ণভাবে একটি বানানো ভাষা, নূতন ভাষা। যেমন পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে? সবাই বলল উর্দু হবে, অথচ পাকিস্তানে মিলে 56% মানুষ হচ্ছে বেঙ্গলি, আর উর্দু মাত্র হচ্ছে 7% মানুষ, আর পুস্তুন, পাঞ্জাবি ইত্যাদি বিভিন্ন ভাষা তো 6-7% মানুষেরা আছেন। তো কোনো ভাষায় না করে উর্দুর জন্য তারা যাহা বলেন যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। কেন রাষ্ট্রভাষা হবে তার কোনো কারণ নেই। আর উর্দু ভাষাটা কি? উর্দু ভাষাও কিন্তু হিন্দির মতনই একটা জোড়াতালি দেওয়া ভাষা। উর্দু বলে কোনো ভাষা কিন্তু ছিল না। এটা আমাদের এই ভারতবর্ষের এই যারা আমরা হিন্দি বলি বা হিন্দুস্তানি বলি তাদের কিছু শব্দ নিয়েছে, তার সঙ্গে পার্সি শব্দের মিল করে আরবি অক্ষরে লেখা হয়, এই জন্য এই ভাষাটার নাম উর্দু ভাষা, অন্য কোনো ভাষা কিন্তু না। কাজেই ওইখানে আমার একটা বানানো ভাষাকে রাষ্ট্রভাষা করা হলো, আমাদের এখানেও একটা বানানো ভাষাকে রাষ্ট্রভাষা করা হলো। আমাদের গণপরিষদে মনোহর বিশ্বাস বা হালদার বলে জনৈক বাংলাদেশ থেকে যিনি গণপরিষদের সদস্য ছিলেন, তিনি সেই প্রশ্নটি পার্লামেন্টে তুলেছিলেন এবং তিনি খুব মনজ্ঞ আলোচনা সেদিন করেছিলেন যে আজকে বাংলা ভাষা, রবীন্দ্রনাথ 1913 সালে সেই নোবেল পুরস্কার পেয়েছেন, আজকে রাষ্ট্রভাষাকে বিশ্বের মানুষ আজকে শ্রদ্ধা করছেন, সম্মান করছেন। রবীন্দ্রনাথের পরিচয়ে আজকে আমরা বিশ্বে পরিচিত, স্বামী বিবেকানন্দের পরিচয়ে আমরা বিশ্বে পরিচিত, জগদীশ বোস তার পরিচয়ে আমরা বিশ্বে পরিচিত, সেই আচার্য প্রফুল্ল কুমারের সেই পরিচয়ে আমরা কেমিস্ট্রি সায়েন্সের জন্য আজকে আমরা বিশ্বে পরিচিত। আরও এমন অনেক জ্ঞানী গুণী, রামমোহনের জন্য আমরা পরিচিত, বিদ্যাসাগরের জন্য আমরা পরিচিত। সুতরাং এমন গুণগানী যে লোক এবং বাংলার রেনেসা বা বাংলার যে নবজাগরণ, সে বাংলার নবজাগরণ বা রেনেসা দিয়েই সারা ভারতবর্ষের নবজাগরণ ঘটেছিল, এটা তো অস্বীকার করার কোনো কথা নেই। বাংলার সশস্ত্র সংগ্রামই হোক, বাংলার অসহস্র সংগ্রামই হোক, বাংলার সংগ্রামই স্বাধীনতাকে একটি নূতন দিগন্তের সন্ধান দিয়েছিল এবং বাংলার সন্ধানে সারা ভারতবর্ষের সংগ্রামে রূপায়িত হয়েছিল। এই কথাগুলি তো অস্বীকার করার কোনো কারণ নেই। সুতরাং সমস্ত দিক থেকে এবং বাংলা ভাষা আজকে যখন একটি বিশ্বে স্বীকৃত ভাষা, নোবেল পুরস্কার প্রাপ্ত ভাষা, তো সেই ভাষাটাকে রাষ্ট্রভাষা করতে আপত্তির কোথায় থাকে? আমরা সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল, আমরা সব ভাষারই বিকাশ হোক সেটাই কিন্তু আমরা চাই। তারপরও সেখানে নির্ধারিত একটি ভাষাকে, যে ভাষাটির কোনো অস্তিত্ব নাই, সেটাকে আজকে রাষ্ট্রভাষা করা হবে, অথচ একটি স্বীকৃত ভাষা, বিশ্ব স্বীকৃত ভাষাকে আমরা কেন করব না? সেই আবেদনটুকু তিনি রেখেছিলেন, কিন্তু সেখানে ব্যর্থ হয়েছিলেন। ঠিক একই ঘটেছিল পাকিস্তানের ক্ষেত্রে। 1952 সালে প্রথম সেই পাকিস্তান গণপরিষদের আমাদের কুমিল্লার সেই ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি গণপরিষদে এই প্রশ্নটি তুলেছিলেন যে গণপরিষদ কিভাবে পরিচালিত হবে, পাকিস্তান গণপরিষদ। তিনি বলেছিলেন হ্যাঁ উর্দু থাকবে, সঙ্গে বাংলা ভাষাটাও থাকবে, দুটো ভাষার মাধ্যমেই আমাদের কার্যবিবরণী তৈরি করতে হবে। এই একটি সংশোধনী তিনি এনেছিলেন। সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী এতটাই ক্ষেপে গিয়েছিলেন যে তাকে থ্রেট করা হয়েছিল যে এরপরে এই মঞ্চ থেকে নেমে তুমি কিভাবে তোমার স্বদেশে বাংলাদেশে ফিরে যাও, সে পূর্ব পাকিস্তানে ফিরে যাও, আমি দেখব। সেই রকম থ্রেটেনিং পেয়ে তিনি সেই দিনেই কোনো কারণে সেই ঢাকা বিমানবন্দরে তিনি না এসে চট্টগ্রাম বিমানবন্দরে গিয়ে নেমেছিলেন এবং
পরের দিন এসেছিলেন, সেটা ছিল 25 সেই ইয়ে ফেব্রুয়ারি। এবং ঢাকাতে যখন তিনি নামলেন, বিমানবন্দর থেকে বিমান থেকে একে একে সব যাত্রী নেমে গেছে, তিনি তো আর নামেন না, কারণ তাকে যে ট্রেড করা হয়েছে। তো এর মধ্যে দেখলেন চারদিকে হাজার হাজার মানুষ সব দাঁড়িয়ে আছে। উনি ভাবলেন যে আমার নামলে পরে আমার কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু যেই মাত্র উনি নামলেন, অনেক চিন্তা ভাবনা করে চারদিক থেকে হাজার হাজার ছাত্ররা ফুল মালা দিয়ে এসে তাকে সেই বরণ করে তাকে নিয়ে সেই মিছিল শুরু করে দিল, যে না, আপনি বাংলার একমাত্র যোগ্যতম প্রতিনিধি, বাংলা ভাষার জন্য আপনি করেছেন, আমরা সবাই আছি। এবং সেদিন থেকে কিন্তু বাংলা ভাষার আন্দোলনটা সেই শুরু হয় সত্যিকারের ভাষা আন্দোলন হিসেবে, একটা সংগঠিত চেহারা নিতে থাকে। তারপরেই কিন্তু সেই ভাষার একটা উচ্চ মঞ্চে আমরা চলে যাই। যাই হোক, আমি সেটা পরে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের দুটো ভাষা সম্পর্কে, হিন্দি সম্পর্কে, বাংলা সম্পর্কে। অথচ দেখুন 1910 সালে, 2010 সালে গুজরাট হাইকোর্টে একটা মামলা হয়েছিল। সেই মামলায় বলা হয়েছিল যে হিন্দিকে রাষ্ট্রভাষা বলা হবে কিনা। সেই রায়ে পরিষ্কার করে বলা হয়েছিল, there is nothing on record to suggest that any provision has made or order issued declaring Hindi as a national language of the country. অর্থাৎ হিন্দি জাতীয় ভাষা এই সম্পর্কিত কোনো চিঠি, বিধান বা আদেশ কোথাও নেই। তারপরও হিন্দি নিয়ে এই অপচেষ্টা কেন? অতি সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী বিশেষ উদ্যোগে হিন্দিতে চিকিৎসাবিদ্যার পঠন পাঠন চালু করতে গিয়ে আবার সারা দেশের কাছে প্রত্যাখ্যাত হন এবং তামিলনাড়ুতে 74 বছর বয়সী এক তামিল নেতা এর প্রতিবাদে আত্মাহুতি দেন। ঠিক একইভাবে প্রথম যখন ওই হিন্দির প্রশ্নটি আসছিল, অন্ধ্রপ্রদেশের রামালু বলে একজন লোক 61 দিন অনশন করে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কাজেই ভারতবর্ষের প্রথম ভাষা শহীদ হচ্ছেন সেই রামালু। এই হচ্ছে আমাদের ইতিহাস। যাই হোক, আমরা হিন্দির মুঠো বিরোধী না। আমরা চাই যারা হিন্দি বলেন তারা আরও সুন্দর করে হিন্দি বলুক, হিন্দি আরও সমৃদ্ধ ঘটুক, আমাদের ভারতবর্ষের প্রতিটি আঞ্চলিক ভাষার সমভাবে সমৃদ্ধি ঘটুক। এটাই হচ্ছে আমাদের বক্তব্য, এটাই হচ্ছে আমাদের কাম্য। এখন এই ভাষাকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ভারত যখন স্বাধীন হলো, তারপরে কি করা হলো, সেখানে আমাদের তিনটি কমিশন গঠন করা হয়েছিল। এর মধ্যে 1964 এবং 66 পর্যন্ত যে কমিশনটি ছিল তার নাম হচ্ছে কোঠারি কমিশন। এই কোঠারি কমিশন প্রথম তার রিকমেন্ডেশনে বলছিল, ইট ইজ নেসেসারি টু মেক দি রিজনাল ল্যাঙ্গুয়েজ অফ দি রিজনস কনসার্ন as early as possible so that higher services are not to bear to those who study in the regional medium. অর্থাৎ হায়ার স্টাডি চাকরির ক্ষেত্রে ভাষাটাই যেন কোনো রকম বেরিয়ার বা বাধা সৃষ্টি না হতে পারে। সে নিজের রিজনের ল্যাঙ্গুয়েজে পড়লেও তার রিজনের ভিতরে স্টেটের মধ্যে যেমন সে যে কোনো ভাষা, যে কোনো পরীক্ষা বাংলা ভাষায় দিতে পারবে, বা অসমিয়ায় দিতে পারবে, বা উড়িয়ায় দিতে পারবে, বা তামিল বা তেলুগুতেও দিতে পারবে। একইভাবে কেন্দ্রীয় সরকারের যে কোনো পরীক্ষাও সেইভাবে দিতে পারে। যেটা এইবার যখন শাহ ইয়ে করলো, তখন যখন স্টালিন তার প্রতিবাদ করলেন, তখন বললেন হ্যাঁ হ্যাঁ এরা ওই ভাষাতে হবে। তবে এই চৈতন্যটুকু যদি আসে, আমি মনে করি খুবই মঙ্গল। কারণ আমরা বলি যে ভারত হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। ডাইভার্সিটির প্রশ্ন যদি আসে, তা আমাদের লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, কারণ আমাদের স্টেটগুলি হয়েছে লিঙ্গুইস্টিক ভিত্তিতে, ভাষার ভিত্তিতে আমাদের স্টেটগুলি করা। এবং এই ভাষা যদি তার বিকশিত না হয় প্রত্যেকটা স্টেটের মধ্যে, তাহলে কি করে আমাদের লিঙ্গুইস্টিক স্টেট হবে এবং তার অর্থটা কী? তো আজকে আমাদের এই যে অবস্থা, কথা ছিল 15 বছর পর হিন্দি চালু হয়ে যাবে, ইংরেজি উঠে যাবে, তখন আমাদের আর ইংরেজি পড়তে হবে না, আমরা মাতৃভাষা এবং হিন্দিকে আমরা রাজ্যভাষায়, রাষ্ট্রভাষা হিসেবে আমরা একসঙ্গে চালিয়ে দেব। কিন্তু আজকে স্বাধীনতা 75-76 বছর পরেও এটা কিন্তু হয়ে ওঠেনি। হিন্দি এখনও খুব লিমিটেড জায়গার মধ্যেই সীমাবদ্ধ। দক্ষিণে ঢুকতে পারেনি, আমাদের পূর্বাঞ্চল অনেক জায়গায় হিন্দি এখনও ঢুকতে পারেনি।
এবং এটা ঢুকতে পারবেও না, কারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না। তো আমরা এই জন্যই বলবো প্রত্যেকটি ভাষাতে, আজকে ধরুন আমাদের ভারতবর্ষ বিশ্বের সঙ্গে যোগাযোগ করছে, 200টি দেশের সঙ্গে তারা যোগাযোগ করছেন। তো 200টি ভাষা তো আর আমার ভারতবর্ষ জানে না, অথচ প্রত্যেক দেশ যখন আমার ভারতবর্ষে চিঠি লিখছেন তারা কিন্তু সেই ভাষাতেই তার উত্তর দিচ্ছেন। সেখানে একটি ভাষা সেল আছে, যে ভাষা সেল সেই ভাষার লোক জানেন, তারা সেটা পড়ে বা সেই ইংরেজিতেই হোক হিন্দিতেই হোক অনুবাদ করে আমাদের নেতাদের বা আমাদের কর্মকর্তাদের বুঝান, তারা আবার যে নির্দেশ দেন সেই নির্দেশ পেয়ে সেই ভাষাতে তার উত্তর দেন। তো এইভাবে আমাদের দেশটা চলছে। তো এইভাবে যদি আমাদের স্টেটগুলি চলে, প্রত্যেক স্টেটে যদি একটা করে ভাষা সেল থাকে, আমার ইন্টার স্টেট ল্যাঙ্গুয়েজ যদি হয়, সেন্ট্রালের সঙ্গে যোগাযোগের যদি আমাদের ব্যবস্থা হয়, আমার স্টেটটা চলতে পারে, তাহলে আমার ভাষাটা মেইন ভাষা হয়ে দাঁড়াতে পারে। এবং কেন্দ্র রাজ্য সব ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে দাপ্তরিক ভাষা হিসাবে আজকে যদি আমার রিজনাল ল্যাঙ্গুয়েজগুলি শিক্ষিত হয়, আমার সেই ওই তাহলে পরে কী হবে? আজকে মানুষ কেন ইংরেজির দিকে ধাবিত হচ্ছে? কেন আমাদের শাসক শ্রেণী যারা আছেন, কেন তারা আজকে ইংরেজির দিকে ধাবিত হচ্ছেন? কেন তারা আজকে হিন্দির দিকে ধাবিত হচ্ছেন? কারণ তারা মনে করছেন ইংরেজি আর হিন্দিতে কিছু লোককে শিক্ষিত করতে পারলে ওরাই দেশটা চালাবে, ওরাই সব। যেমন ধরুন সেই কুটারি কমিশনের রিকমেন্ডেশন অনুযায়ী 67-68 সাল পর্যন্ত কিছুদিন কাজ করা হয়েছিল। তারপরে 71-এ যখন সেই গরিবী হটাওয়ের নাম করে সেই দিনগুলি আসলো, ইন্দিরা গান্ধী চলে গেলেন, তার রাজীব গান্ধী আসলেন 1999 সাল থেকে। তিনি এসে আবার একটা নতুন করে একটি সেই এই মানে শিক্ষানীতি চালু করলেন, নয়া এডুকেশন পলিসি। সেখানে তিনি কী করলেন, কিছু সেই বিদ্যালয় গঠন করলেন, যে বিদ্যালয়গুলো কী বলতো, নববিদ্যালয় নাকি একটা নাম দিয়েছিলেন। সেখানেও তিনি কী করলেন, ইংরেজি অথবা হিন্দিতে পড়তে হবে। এর অর্থ কী? এবং সেখানে কি ল্যাপটপ ইত্যাদি সব কিছু রাখতে হবে। যেখানে আমার দেশের মানুষ এত দরিদ্র, পাঠশালায় যাওয়ার পোশাকটা তার নাই, পাঠশালায় বই কেনার টাকাটা তার নাই, গরিব মানুষ। তো ওই গরিব মানুষেরা ওই জায়গাতে তো যেতে পারবে না, ল্যাপটপ তো তারা কিনতে পারবে না। তাহলে সার্বজনীন শিক্ষার যেখানে আমার প্রথম অগ্রাধিকার দেওয়া, সেখানে মুষ্টিমেয় কিছু মানুষকে হিন্দিতে ইংরেজিতে অভ্যস্ত করে একটি আমলাকুল তৈরি করতে হবে। এবং সেই আমলাকুলটাই রাজীব গান্ধী তৈরি করেছিলেন, যেই শিক্ষার বলে আজকেও তারাই ভারতবর্ষটাকে চালাচ্ছেন। আমার সাধারণ মানুষ সেই প্রশাসনিক এর দ্বারে কাছেও আজকেও পর্যন্ত যেতে পারেননি, উচ্চ পদগুলিতে তো পারেননি, নিম্ন পদগুলিতে। এই হচ্ছে আরেকটা বিষয়। তো তাদের এই দাবমানের কারণটা কি? তারা যদি আজকে সেটা মুক্ত করে দেন এবং আমরা যেভাবে বলছি সেভাবে যদি আজকে কাজ করা হয়, প্রতিটি আঞ্চলিক ভাষা সেখানে বিকাশ হতে পারে, হিন্দি সেখানে বিকাশ হতে পারে, ইংরেজি আজকে এটা কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজ না, এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। আমরা আমাদের তাগিদে শিখব। আমার ইচ্ছে হলে আমি আরও 5টা ভাষা শিখবো, তামিল শিখবো, তেলুগু শিখবো, অন্যান্য ভাষাগুলি শিখবো, সংস্কৃত শিখবো, আমার ভাষাকে সমৃদ্ধ করার জন্য, আমার নিজেকে সমৃদ্ধ করার জন্য। সেই স্বাধীনতা আমার থাকবে, সেটা আমার থাকুক। কাজে আমরা সেইভাবে যদি চিন্তা না করি, প্রত্যেকটি স্টেটকে যদি আমি বিকশিত না করি, আজকে বেকার সমস্যার এক বিরাট অংশ আমাদের এক ধাক্কায় কয়েক কোটি বেকারের চাকরি আজকা এই একটা মাত্র সিদ্ধান্তের উপর নির্ভর করে, যেটা নিলে করে আমরা সে আজকে ইয়ে করতে পারি। কিন্তু আজকে কি আমাদের ইংরেজির দিকে এই যে দাবমান হচ্ছি সবাই, কেন না? ইংরেজিটা ভালো জানলে ওর একটা ভালো চাকরি হবে। কিন্তু আমি যদি প্রশ্ন করি, ইংরেজির দেশে এত বেকার কেন? আমাদের ভারতবর্ষে যদি নাগাল্যান্ড কথা বলি, মণিপুরের সেই এই মিজোরামের কথা বলি, সেই আজকে সেই মেঘালয়ের কথা বলি, সেখানে তো তারা খ্রিস্টান মিশনারি প্রভাবিত এলাকাগুলিতে ইংরেজিতে সবাই পড়াশোনা করেন। তো প্রচুর ইংরেজি জানা ছেলেরা আছে, মেয়েরা আছেন, তাহলে তারা বেকার কেন? ওদের এখানে বেকার সমস্যা, তাদের বেকার কেন? কাজে ইংরেজি একটা মিডিয়াম তো আমার বেকার সমস্যার মূল কারণ না। আমার দেশের বেকার সমস্যার মূল কারণ হচ্ছে আমাদের প্ল্যান এবং পরিকল্পনা, আমাদের শিল্পায়ন, আমাদের সে কৃষি শিল্পায়ন, আমাদের অন্যান্য শিল্পায়নের দিকটা যদি আমরা সে আমাদের প্ল্যান পরিকল্পনার মধ্যে দিয়ে আনি, যার মধ্যে দিয়ে লক্ষ লক্ষ লোকের কাজ হবে, মানুষের ক্ষয়ক্ষমতা বাড়বে, শিল্প বাড়বে। মানুষের ক্ষয়ক্ষমতা না থাকলে বর্তমান শিল্পগুলি তো লক আউট হবে, লেআউট হবে, নানাভাবে বন্ধ হয়ে যাবে, এবং তাই তো হচ্ছে। সুতরাং এইটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা বিশেষ সংকট, এবং সেই সংকটটাকে
মানুষের চোখে আড়াল করে রেখে ওই হিন্দি এবং ইংরেজির প্রতি মানুষকে লেলিয়ে দেওয়া, এটাই হচ্ছে আজকে একটা নীতি। এই নীতিটা সর্বনেশী নীতি। এই নীতির দ্বারা দেশের কোনো সমস্যার সমাধান হবে না, এতে দেশের সমস্যা বাড়বে, সংকট বাড়বে এবং মানুষ আগামী দিনে সেগুলো আরও বেশি পরিষ্কার করে দেখতে পারবেন। কাজে আজকের এই প্রসঙ্গে আমি এই আলোচনাগুলি করলাম যে আমার দেশের ভবিষ্যৎটা কী, আমার ভাষার ভবিষ্যৎটা কী, সেই প্রসঙ্গে আমি আলোচনা করলাম। এই আলোচনাগুলি আমার ব্যক্তিগতভাবে কোনো রকম সেই কারোর প্রতি দেশ বা বিদ্বেষ নিয়ে করা না, বা কারোর প্রতি এটা রাজনৈতিক কোনো দৃষ্টিকোণ থেকেও না। আমি সহজ সরল স্বাভাবিকভাবে দেশের একজন নাগরিক হিসাবে আমি যেভাবে আমার বাংলা ভাষাকে দেখি, সেইভাবে আমি তামিল ভাষা তেলুগু ভাষাকে দেখি, আমার দেশকে দেখি, আমার দেশের রক্ষককে দেখি, আমার ফেডারেল স্ট্রাকচার, ইউনিটারি স্পিরিট, এই স্পিরিটকে কীভাবে রক্ষা করা যাবে আমি সেই দৃষ্টিকোণ থেকে দেখি, এবং সেই জন্যই আমি আমার এই কথাগুলি নিবেদন করলাম। সেই জন্য যদি কোনো বন্ধু আজকে আহত হন, আঘাত পান, আমি নিশ্চয়ই তাদের কাছে ক্ষমা চেয়ে নেব। তবে আমি আমার এই মতটিকে আপনাদের কাছে দৃঢ়ভাবে ব্যক্ত করে যাব। এই হচ্ছে আমার বিশেষ বক্তব্য। আমাদের সময় একেবারে শেষের পর্যায়ে, তাই জন্য আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। স্যার, আর কিছু বলবেন কি নতুন প্রজন্মের জন্য? না, আমার এটাই কথা। আমরা তো আমাদের ভাষার সমস্যা এবং সংকটগুলি বললাম এবং তার উত্তরণের রাস্তাগুলি বললাম। তো আমাদের এই ভাষা নিয়ে 3টি বড় বড় সংগ্রাম আমাদের হয়ে গেছে। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলব। ঠিক আছে। আপনারা জানেন সেই বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালের, লর্ড কার্জন বলছিলেন ইট ইজ এ সেটেল ফ্যাক্ট, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছিলেন সেটেল ফ্যাক্ট ইজ আনসেটেলড, এবং রবীন্দ্রনাথ বেরিয়ে আসছিলেন বাংলার মাটি বাংলার জল। তিনি গান গেয়ে চলতেন, তার পিছনে লক্ষ লক্ষ লোক সেদিন ডাক দিয়েছিলেন, ইংরেজ পরাহত হলো, বঙ্গভঙ্গ করা সম্ভব হলো না। কিন্তু তারপরে 1911 সালে ওই দ্বিতীয় ষষ্ঠ জর্জ আসছেন, দিল্লিতে তার বিরাট অভিবাদন সে অভিনন্দন, সেই উপলক্ষে তিনি 3টা ঘোষণা করলেন, যেটা আমি আগেই বলেছি। প্রথমতই রাজধানী কলকাতায় চলে যাবে, কলকাতা থেকে দিল্লিতে চলে যাবে। তারপরে উড়িষ্যা আর বিহার নিয়ে আলাদা একটা প্রদেশ হবে, আর বাংলা প্রদেশ থাকবে। এই ছিল একটা প্রথম ভাঙন। এবং এরপরে দ্বিতীয় ভাঙনটা কি হলো, 1936 সালে যখন উড়িষ্যা আর বিহার আলাদা হয়ে গেল, দুটো রাজধানীও আলাদা হয়ে গেল, তখন বিহারের লোকরা ভাবলো যে উড়িষ্যা যেমন আমাদের থেকে আলাদা হয়ে গেছে, তাহলে বাংলার যে অংশটা আমাদের সঙ্গে আছে ওটা তো আলাদা হয়ে যাবে। সেই ধানবাদ থেকে শুরু করে আমাদের সিংভূম, বীরভূম, মানভূম, সেই এইসব জায়গাগুলো, এইগুলি হচ্ছে এক্সট্রিমলি বাংলার অংশ এবং বাংলার লোক, বাংলার সংস্কৃতি। ওরা সমস্ত জায়গাতে সেই বাংলা পড়া বন্ধ করে দিল, নানাভাবে হিন্দিতে সাইনবোর্ড লিখতে শুরু করলো, জমি রেজিস্ট্রিকরণ এরা হিন্দিতে করতে হবে এসব করে দিল, নানাভাবে সেখানে বাধা সৃষ্টি করলো। তখন সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন কৃষ্ণ সিং। এটা নিয়ে অনেক বড় ইতিহাস আছে। আমি 3টে আন্দোলনের ইতিহাসকে এক করে আমার একটা বই লিখেছি, সেটা হচ্ছে বাংলা ভাষা আন্দোলনের ইতিবৃত্ত। 3টি ভাষা জায়গাকে আমি এক করেছি। সেই নিয়ে 22 লক্ষ লোক ছিল আমাদের। সেটা অনেক লড়াই সংগ্রামের পরে 1956 সালে পুরুলিয়া বলে একটা জেলা আমরা পেলাম, মাত্র 11 লক্ষ লোক, আর জমি আমাদের যা ছিল তা অর্ধেকেরও কম আমরা পেলাম। 24,000 বর্গ মাইলের মতো জায়গা আমরা সেখানে পেলাম। আমাদের এক বিরাট অংশ বিহারে রয়ে গেল, কাজেই বাঙালি সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। একইভাবে আজকে আমাদের এরপরে আমাদের যে সংগ্রামটা, সেই সংগ্রামটা হলো 52-এর ভাষা সংগ্রাম পশ্চিমবাংলায়, যেখানে জিন্না বলছিলেন হিন্দু আর মুসলমান দুটো জাতি এক জায়গায় থাকতে পারবে না। কিন্তু যেদিন থেকে ওরা পাকিস্তান তৈরি করলো, সেদিনেই 53-52 সালেই তো সেই আন্দোলন শুরু হয়ে গেল। এবং তারপরে থেকে কি হলো, সেই আন্দোলনেই 71 সালে বাংলাদেশের সৃষ্টি দিল, প্রমাণ করে দিল না ভাষাটাই আমার মূল। ভাষাই একটা জাতিকে নির্দেশ করে। রবীন্দ্রনাথের কথা আমার কথা না, ভাষার মধ্যে দিয়ে একটা জাতি স্বীকৃত হয়, ভাষার মধ্যে দিয়ে একটা সমাজ স্বীকৃত হয়, ভাষার মধ্যে দিয়েই আমাদের একটা আত্মীয়তা গড়ে ওঠে, আমাদের একটা শক্তির সঞ্চার হয়। কাজে সেই ভাষা যদি না থাকে, সে আত্মীয়তা থাকবে না, সেই জাতীয়তা থাকবে না, সমস্ত কিছু আমার শেষ হয়ে গেল। আমি একদম সেই পাখা ছেঁড়া প্রজাপতি হয়ে গেলাম। এই কিন্তু আমাদের অবস্থা। রবীন্দ্রনাথের কথা আমার কথা না। তো
সেটা রবীন্দ্রনাথের সেই ভাষা প্রবন্ধ পরিচয়, এটা যদি যারা পড়েন তারা দেখতে পারেন। তো এইভাবে রবীন্দ্রনাথ সেদিন দেখছিলেন, তো আমরাও দেখলাম ঠিক সেইভাবেই। তো এই জন্য ওই ভাষাটাই শেষ পর্যন্ত জয়ী হলো। দ্বিজাতি তত্ত্ব কিন্তু ভেঙে গেল, আর 1 কোটি লোক, তার মধ্যে তো 80%ই সেদিন মুসলিম ধর্মের লোক হয়ে আমার ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল। হিন্দুরা যেমন আশ্রয় নিয়েছিল, ওরা আশ্রয় নিয়েছিল। এবং ভারত কিন্তু সবাইকে সেদিন সাদরে বরণ করলো। বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের অবদানকে অস্বীকার করার তো কোনো জীব নাই। তো যাই, বাংলা স্বাধীন হয়ে গেল। তাহলে আজকে যদি আমার স্বাধীন দেশের মধ্যে যদি আজকে যেটা চলছে আসামে, এটা কি চলতে পারে? আপনারা দেখুন 1931 সালের যে লোকগণনার ইতিহাস, সেই অনুযায়ী আমাদের আসামের লোক সংখ্যা কত? আসামের লোক সংখ্যা হচ্ছে 79,44,948 জন। তার মধ্যে বাংলা ভাষাভাষীর সংখ্যা হচ্ছে 39,54,35 জন। অসমিয়া ভাষাভাষীর সংখ্যা হচ্ছে 19,83,505 জন। উপজাতির সংখ্যা হচ্ছে 12,053 জন, 12,53,618 জন। এবং অন্যান্য ভাষীর সংখ্যা হচ্ছে 7,56,150 জন। কিন্তু 1956 সালের লোকগণনায় দেখা গেল অসমীয়া ভাষী হয়ে গেল 59,000, 65,159 জন। বাংলাভাষীর সংখ্যা এসে দাঁড়ালো 17,19,155 জন। অর্থাৎ অসমীয়া বেড়ে গেল 40 লক্ষ, বাঙালি কমে গেল প্রায় 20 লক্ষ। যারা লোকগণনায় ছিলেন তারা বললেন ইট ইজ এ মিরেকল। কাজে এটা কি করে করলো? বিশেষ করে আমাদের যে অংশটা চিরাচরিতভাবে বাংলার অংশ, সেই গোয়ালপাড়া, বরপেটা, সেই এই সমস্ত কিছু বাংলার পার্ট অ্যান্ড পার্সেল, সেই সমস্ত জায়গাকে আসামের অর্থনীতি নেই বলে সেটাকে আসামের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছিল। বিহারের সঙ্গে যে যোগ করা হয়েছিল সেটা তো আমরা ফিরে পাইনি। আসামের সঙ্গে আমাদের যে জায়গা যোগ হয়েছিল সেটা কিন্তু আমরা ফিরে পাইনি। এবং সেই ব্রহ্মপুত্র উপত্যকার যে বাঙালিরা, যারা চিরদিনের বাঙালি, চিরদিন এটা বাংলার অংশ, সেই মানুষগুলিকে অত্যাচার করে, অসমীয়া পোশাক পরতে বাধ্য করে, অসমীয়া ভাষায় কথা বলতে বাধ্য করে, অসমীয়া সাজিয়ে এই কাজগুলি কিন্তু করা হয়েছিল। এবং এখনও তারা সেই কৃতদাস জীবনযাপন করতে হচ্ছে। শিলচর বা বরাক উপত্যকায় এখানে তারা একটা বিশেষ সংখ্যাগরিষ্ঠতা আছেন, তারা সেই সংগ্রাম কিন্তু এখনও চালিয়ে যাচ্ছেন। এবং 1980 সালে, 80 সালে তাদেরকেও আবার আর একটা সংগ্রাম করতে হলো। এবং সেই সংগ্রামের ভাষা শহীদ হলেন ক্রমে বেশি প্রথম 9 জন, তারপরে এটা আরও 2 জন পাওয়া গেল, 11 জন। এরপরে যারা নাকি অসুস্থ ছিলেন, রুগে মরে আরও 3 জন, 14 জন শহীদত্ব বরণ করলেন। কাজে আমাদের 53-এর ভাষা আন্দোলনের 5 জন শহীদ, আর 19 মেয়ের ভাষা আন্দোলনের শহীদ হচ্ছে 14 জন। আমার স্বাধীন ভারতবর্ষের মধ্যে এই হচ্ছে আমাদের অবস্থা। আমার সারা ভারতবর্ষের মধ্যে এখনো 3 কোটির উপরে বাঙালি, কেউ আন্দামানে, কেউ দণ্ডকারণ্যে, কেউ উত্তরাখণ্ডে, কেউ উড়িষ্যায়, কেউ সেই উত্তরপ্রদেশে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিহারে তো একটা বিরাট অংশ। সেই মানুষগুলো আস্তে আস্তে মাতৃভাষা তাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে। উড়িষ্যাতে মাতৃভাষা ভুলিয়ে দেওয়া হচ্ছে। মাতৃভাষায় বাংলা ভাষার সেখানে স্কুলগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, খুলছে না। তাহলে কী হবে? ভাষা হারাচ্ছে। আস্তে আস্তে উড়িয়া ভাষা শিখে ওদের উড়িয়া হয়ে যাচ্ছে। ওই মধ্যপ্রদেশে সেই হিন্দি শিখে হিন্দি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কিছুদিন আগেই এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে গত 21শে ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি একটি সম্মেলন করেছিলাম। সেখানে সারা ভারতবর্ষ থেকে সেই প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। আমাদের বাংলা, পশ্চিমবাংলার বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্যগণ, আচার্যগণ, বিশেষ করে সেই যে অধ্যাপকগণ উপস্থিত ছিলেন। এবং বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য আমাদের এক আমন্ত্রণে এসেছিলেন। সেখানে বাঙালি জাতি এই যে আজকে অবস্থা, আসামে 40 লক্ষ লোককে
আজকে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা দেওয়া হয়েছে। কি তাদের অপরাধ? তারা বিদেশি। ভালো কথা। যদি তারা বিদেশি হয়ে থাকে, প্রমাণিত হয়, তো কোন দেশ থেকে আসছে? বাংলাদেশ থেকে। তো বাংলাদেশকে বলো তাদের লোক ফিরে নিতে। হাসিনা তো বলছে আমার দেশের লোকরা আমি ফিরিয়ে নেব, বলছেন না কেন? আপনি কোন আইনের বলে সেই লোকগুলি কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাবেন? ভারতের সংবিধানে এমন কোনো ধারা আছে, এমন কোনো আইন আছে? আপনি তো কাউকে ডিটেনশন করে রাখতে পারেন না উইথাউট এনি কজ। হ্যাঁ, বিদেশি যদি হয়, বাংলাদেশিরা যদি আমার দেশে ধরা পড়ে, জেল কাটলে না 3 মাস জেল কাটে, তারপরে তার দেশে তাকে ফিরিয়ে দেওয়া হয়। আসামে আপনি এতগুলো লোককে কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে রাখবেন কি করে? কাজেই এটা হচ্ছে আজকে বাঙালির ভবিতব্য। আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে 1978 সালে আইন পাস করা হলো যে ককবরক এবং বাংলা দুটোকে আমরা রাজ্য ভাষা হিসেবে স্বীকৃত। আজ পর্যন্ত আমরা কি ডেভেলপমেন্ট দেখলাম? কিছুই না। কাজেই এই জন্য আমাদের রাষ্ট্রীয় মর্যাদা যদি না থাকে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি না থাকে, কোনো ভাষায় কোনো দিন বিকাশ লাভ করতে পারে না। কাজেই আজকের এই দিনগুলো থেকে আমি আশা করব এই শিক্ষা তারা নেবেন এবং ভাষাগুলির জন্য যথাযথ মর্যাদা দেবেন। আজকে এখানে লিপি বিতর্ক এতদিন পরে, যাদের কোনো লিপি নেই, সেই মহেন্দ্র দেব বর্মা থেকে শুরু করে সুধীন্দ্র দেব বর্মা, দশরথ দেব বর্মারা বাংলা লিপি একটু রূপান্তর ঘটিয়ে কয়েকটা লিপি নিয়ে তারা ভাষাটা প্রকাশ করতেন, সেই ভাষায় লেখা হতো। আজকে রাতারাতি চলে আসলো কি, রোমান হরফে লিখতে হবে। অথচ রোমান হরফ হচ্ছে সবচেয়ে বেশি দুর্বল হরফ আমার মতে। কারণ আচার্য সুনীতি কুমার একসময় রোমান হরফে বাংলা লেখারও সেই সুপারিশ করেছিলেন। কেউ বাংলা লেখেননি, রবীন্দ্রনাথ তখন জীবিত ছিলেন, রবীন্দ্রনাথও লেখেননি, কেউ লেখেনি। যদি রোমান হরফ ব্যবহার করা হতো, বাংলা এতদিন নিশ্চিহ্ন হয়ে যেত। কাজেই আজকে যারা ককবরক করছে, সে আমি জানি না সেই তারা কতটা ককবরকে পণ্ডিত, কতটা কি, তার যেহেতু রূপ নেই। কারণ একটা অক্ষর মানে সিম্বলাইজেশন, প্রতীক হচ্ছে একটি শব্দের, একটা অক্ষর হচ্ছে একটা শব্দের প্রতীক। তারা রোমান নিলে আমার কোনো আপত্তি নেই, রোমান যদি তারা মনে করে এটা। কিন্তু যে কোনো স্ক্রিপ্ট নেওয়ার আগে সেখানে একটি বিশেষজ্ঞ কমিটি হওয়া উচিত। সেই কমিটির সুপারিশ মতো সেটা নেওয়া উচিত। কিছু রাজনৈতিক দলের নেতার কথাই সেটা নেওয়া উচিত না। তাহলে ওই ভাষাটাই যখন দুদিন পরে ক্ষতিগ্রস্ত হবে, তখন কিন্তু তারা এদেরকেই দায়ী করবে। এইরকমভাবে আমাদের রাজনেতারা দেশের অনেক সর্বনাশ করেছেন। কাজে আমি চাই না যে নতুন করে তারা যা খুশি বুঝেন এটাই তারা সব কাজে তারা একদম বিশেষজ্ঞ, এই চিন্তাটা যেন তাদের মাথা থেকে দূর হয় এবং সত্যিকারের যারা এই সমস্ত বিষয়গুলি বুঝেন, বাংলা ভাষা যাতে সত্যিকারের বাংলা ভাষা জহরিরের দ্বারাই সে নির্বাচন করা হয়, সঠিক করা হয়, এই আবেদনটুকু আমি রাখবো। নতুবা এই ভাষা বিতর্ক ইত্যাদি এইগুলো আছে, লেগে থাকবে। এবং বিশেষ করে ত্রিপুরা সেই উত্তর পূর্বাঞ্চল জুড়ে আজকে যেই আগুন জ্বলছে, বিশেষ করে বাঙালি অংশের মানুষ, অসমিয়ার আজকে যে অবস্থা, আজকে ত্রিপুরার একই অবস্থা প্রায়, গ্রেটার ত্রিপুরা ইত্যাদি প্রশ্নগুলো। অথচ ত্রিপুরা যেদিন থেকে গড়ে উঠেছিল সেদিন থেকেই ওই যে চাকলার উষ্ণাবাদ নিয়ে বিশেষ অংশ বাঙালিদের, এদেরই অর্থ বৃত্ত সমস্ত কিছু, এরাই তার আসল প্রজা, আমরাই তার আসল প্রজা। আমরা ভূমিপুত্র না, ভূমিপুত্র হচ্ছে ট্রাইবেল কয়েকজন যারা তখন সারা জঙ্গলের মধ্যে ছিলেন না। এই বিষয়গুলো বিতর্ক হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, এর সুষ্ঠু সমাধান হওয়া উচিত। তাহলে আমরা সবাই সুখে শান্তিতে থাকবো। ককবরক ভাষা বিকশিত হোক, বাংলা ভাষা বিকশিত হোক, প্রতিটি মানুষ বিকশিত হোক, এই কামনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের আমার এই বক্তব্য শোনার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের প্রতি আমার শ্রদ্ধা ও নমস্কার রইল। আপনাকেও আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি।